খবর শুনছেন বিশ্ব সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ তাজা সংবাদ। খবরের শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। চন্দ্রনাথ রথ খুনে বড় ফাঁস, সিবিআইয়ের জালে 2 সুপারি কিলার, সামনে আসতে পারে মাস্টারমাইন্ড। 2 দিন ডিম মিড ডে মিল কর্মীদের কাজ থাকছে, ঘোষণা শুভেন্দুর। স্কনের মেনুতে কি? তারাতলায় মহা এলাহি কাণ্ড, প্রোটোকল ভেঙে স্কুল পড়ুয়াদের টেবিল চেয়ারে পাশে বসে দুপুরের আহার সারলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। আবাস যোজনার পাকা বাড়ি চান? 15 আগস্টের আগে ফোন থেকে করুন আবেদন, জানুন সহজ নিয়ম। 20 লক্ষ তো ভোটার হিসেবে দাবি করেনি, নাগরিক হিসেবে করবে কিনা বলা মুশকিল, জনগণনা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী। বিরাট সুখবর, এক ধাক্কায় আজ থেকে অনেকটা কমে গেল রান্নার গ্যাসের দাম। কলকাতায় কত দাম হলো? জইশ জঙ্গি গ্রেপ্তারের পর মুখ্যমন্ত্রী নিরাপত্তা বাড়ল, কাঁথি যাওয়ার পথে মুম্বাই রোডে কড়া নজরদারি। রাতারাতি বেলেঘাটার মহিলার অ্যাকাউন্টে 47 কোটি, সক্রিয় আয়কর বিভাগ, শুরু তদন্ত। ডিম কিন্তু ঘুরে অন্যদিকেও পড়তে পারে, দলের একাংশকে সতর্ক বার্তা শ্রমিকের। কি প্রসঙ্গে বললেন? ময়দান মার্কেট খালি করতে 500 ব্যবসায়ীকে নোটিশ, দ্রুত দোকান সরানোর নির্দেশ। আয়ুষ্মান কার্ড হাতে পেতে আর কত অপেক্ষা? অগাস্টেই কি মিলবে বড় স্বস্তি? মাস পয়লায় বাম্পার সুখবর, এক ধাক্কায় রান্নার গ্যাসের দাম কত টাকা কমে গেল জানেন? বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে, কবে থেকে তুমুল ঝড় বৃষ্টি? দুর্যোগের কি সতর্কতা দিল হাওয়া অফিস? সারা রাত বাস চলবে কলকাতা ও শহরতলিতে, বড় ঘোষণা রাজ্যের। কোন কোন রুটে মিলবে পরিষেবা জেনে নিন। অনলাইনে জনগণনার ফর্ম পূরণ কি বাধ্যতামূলক, নয়তো সরকারি প্রকল্প থেকে নাম কাটা যাবে? মাসের শুরুতে দাম কমলো সোনার উপর, আজ কলকাতায় গ্রাম প্রতি কত দর হলো? যন্তর মন্তরে নাশকতার বড় ছক, টার্গেট ছিলেন মুখ্যমন্ত্রীও। হামিমকে নিয়ে বিস্ফোরক তথ্য দিল এসটিএফ। হামিম মণ্ডলের বান্ধবীর গ্রেপ্তার, ঝাড়খণ্ড থেকে ধৃত তরুণী এসটিএফের জালে। কে এই অর্পিতা? অভিমুখ বদলাতে সময় লাগবে না, তোলাবাজি নিয়ে দলের কর্মীদেরই ডিম থেরাপির সতর্কবার্তা শ্রমিকের। ট্রাম্পের দূতের সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্যের নয়া দুয়ার উন্মুক্ত হবে, আশা ঢাকার। নাগরিকত্ব দিতেই সিএএ, 300 মতুয়াকে নাগরিকত্বের সার্টিফিকেট দিয়ে বার্তা মুখ্যমন্ত্রীর। পিঙ্ক কার্ড তৈরির জন্য কি লাগবে, কোথা থেকে আবেদন করবেন? যারা মানুষকে পিঁপড়ের সঙ্গে তুলনা করেন, মুখ খুললেন সুপ্রিম কোর্টেরই বিচারপতি, বললেন এমন সব লোকজন। হলমার্কিং সেন্টার থেকে উদ্ধার বিপুল হলমার্কহীন সোনা, দীর্ঘ তদন্তে বড় সাফল্য পুলিশের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছি বিস্তারিত খবরে। চন্দ্রনাথ রথ হত্যা মামলা তদন্তে আরও এক ধাপ এগোলো সিবিআই। বহুদিনের তদন্তের পর এবার 2 সন্দেহভাজন সুপারি কিলারকে গ্রেপ্তার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই গ্রেপ্তারির ফলে হত্যাকাণ্ডের নেপথ্যের মূল পরিকল্পনাকারী এবং সম্ভাব্য বড় চক্র সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য মিলতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা। চন্দ্রনাথ রথ হত্যা মামলায় সিবিআইয়ের হাতে ধরা পড়েছে সাগর সুনকার ও সায়েদ সুনকার নামে 2 ব্যক্তি। তদন্তকারী সংস্থার দাবি, 2 জন সুপারি কিলার। তাদের জিজ্ঞাসাবাদ করে হত্যাকাণ্ডের নেপথ্যের ষড়যন্ত্র এবং অন্য কারো যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তকারীদের বিশ্বাস, ধৃতদের জেরায় এই খুনের পরিকল্পনা কিভাবে তৈরি হয়েছিল এবং কারা এর সঙ্গে যুক্ত ছিল সেই বিষয়ে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসতে পারে। বিভিন্ন রাজ্যে ছড়িয়ে থাকা সম্ভাব্য যোগসূত্র একত্র করে গোটা ষড়যন্ত্রের চিত্র স্পষ্ট করার চেষ্টা চলছে। এই মামলায় এর আগেই উত্তরপ্রদেশ থেকে গোলু সিং, বিকাশ মিশ্রা এবং জ্ঞানেন্দ্র প্রতাপ সিং ওরফে মনুকে গ্রেপ্তার করেছিল সিবিআই। তাদের জেরায় উঠে আসা তথ্যের ভিত্তিতে সাগর সুনকার ও সায়েদ সুনকারের সন্ধান মেলে। শেষ পর্যন্ত তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। উল্লেখ্য, রাজ্যের সরকার পরিবর্তনের পর মুখ্যমন্ত্রীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছিল। ঘটনার পর প্রথমে তদন্ত শুরু করে রাজ্য পুলিশ, পরে মামলার গুরুত্ব বিবেচনা করে তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয়। তারপর থেকে রাজ্যের বাইরে ছড়িয়ে থাকা যোগসূত্র ধরে তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে কেন্দ্রীয় সংস্থা। প্রসঙ্গত 6 মে রাতে নিজাম প্যালেস থেকে বেরিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন চন্দ্রনাথ রথ। অভিযোগ, সেই সময় থেকে দুষ্কৃতীরা তার গাড়িকে অনুসরণ করছিল। মধ্যমগ্রামে পৌঁছতেই খুব কাছ থেকে গুলি চালানো হয়। ঘটনাস্থলে মৃত্যু হয় চন্দ্রনাথ রথের। তদন্তে উঠে এসেছে এই হামলার আগে দীর্ঘদিন ধরে নজরদারি চালানো হয়েছিল। এই মামলায় একের পর এক অভিযুক্তকে গ্রেপ্তার করে সিবিআই। এবার আরও 2 সন্দেহভাজন সুপারি কিলার ধরা পড়ায় তদন্তে নতুন গতি এসেছে। কলকাতার স্কুলে সপ্তাহে 2 দিন ডিম দেওয়া হবে বলে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পরীক্ষামূলকভাবে কলকাতার সরকারি ও সরকার পোষিত স্কুলের মিড ডে মিলের যে দায়িত্ব স্কনের হাতে দেওয়া হয়েছে, আজ সেই কর্মসূচির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। আর সেই উদ্বোধনী মঞ্চ থেকে সমালোচকদের জোড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী। তিনি কটাক্ষ করে বলেন, স্কনের সঙ্গে রাজ্যের কি চুক্তি হয়েছে তা না দেখেই প্রথম থেকেই আন্ডা করে মিছিল করে ফেললেন। কিন্তু পড়ুয়াদের পাত থেকে ডিম বাদ পড়ছে না। স্কন সাত্ত্বিক খাবার দেবে আর স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে রাজ্যের তরফে প্রতি সপ্তাহে 2 দিন
পড়ুয়াদের আলাদা করে ডিম দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মিড ডে মিল কর্মীদের চাকরি যাচ্ছে না ঘোষণা মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে তিনি জানিয়েছেন, কলকাতার সরকারি ও সরকার পোষিত স্কুলের মিড ডে মিলের দায়িত্ব স্কনের হাতে দেওয়া হলেও এতদিন ওই কাজে নিযুক্ত থাকা কর্মীদের কোনো সমস্যা হবে না, তারা কর্মচ্যুত হবে বলে মিছিল বের করা হলেও বাস্তবের ছবিটা অন্য। স্কনের মিড ডে মিলের কাজেই তাদের যুক্ত করে নেওয়া হবে। কাউকে যুক্ত করা হবে রান্নার কাজে, কাউকে মুখ্যমন্ত্রীর কথায় একজন রাঁধুনি মা বোন কর্মচ্যুত হবেন না। স্কনের মিড ডে মিলের মেনুতে কী কী থাকছে? ভাত বা খিচুড়ি বা পোলাও, ছানা বা পনির, সয়াবিন বা মৌসুমি সবজি বা বাদাম, মিষ্টি বা মৌসুমি ফল। পরবর্তী 3 মাসে 2.5 লাখ পড়ুয়াকে স্কনের মিড ডে মিল। তারই মধ্যে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, প্রাথমিকভাবে কলকাতার 5টি স্কুলের 44,000 পড়ুয়ার কাছে পৌঁছে দেওয়া হবে স্কনের মিড ডে মিল। আগামী 3 মাসের মধ্যে এই পরিষেবা সম্প্রসারিত হয়ে 2.5 লাখ শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সেই রেশ ধরে বিরোধীদের কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেছেন যে আগামী সোমবার স্কুলে গিয়ে স্কনের মিড ডে মিল খেয়ে দেখতে পারেন, তাহলেই তারা বুঝতে পারবেন যে কতটা ভালো করা হচ্ছে। কঠোর প্রোটোকল আর ভিআইপি সংস্কৃতির দেওয়াল ভেঙে আজ এক দারুণ মানবিক দৃশ্যের সাক্ষী থাকলো তিলোত্তমা। আজ 1 আগস্ট 2026 কলকাতার স্কুলগুলিতে স্কনের মিড ডে মিল প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করতে গিয়ে সম্পূর্ণ ভিন্ন এক জনসংযোগের মেজাজে ধরা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হাই প্রোফাইল নিরাপত্তা এবং ভিআইপি সংস্কৃতির খোলস ছেড়ে কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে আসা সরকারি স্কুলের খুদে পড়ুয়াদের পাশে সাধারণ চেয়ার টেবিলে সোজা লাইনে বসে পড়লেন রাজ্যের প্রশাসনিক প্রধান। স্টিলের থালায় খাবার নিয়ে খুদেদের সঙ্গে গল্প করতে করতে সারলেন দুপুরের আহার। দক্ষিণ পশ্চিম কলকাতার তারাতলা স্কনের সর্বাধুনিক মেগা কিচেনের উদ্বোধনের পরেই মূলত এই অভাবনীয় মুহূর্তটি তৈরি হয়। অনুষ্ঠান মঞ্চের আনুষ্ঠানিকতা ও বিশেষ যোগ্য শেষ করে মুখ্যমন্ত্রী সরাসরি চলে যান আধুনিক ডাইনিং এরিয়াতে, যেখানে তখন সারি দিয়ে বসেছিল কচি কাচারা। তাদের জন্য অপেক্ষা করছিল স্কনের তৈরি গরম গরম পুষ্টিকর সাত্ত্বিক অন্ন ও ব্যঞ্জন। সবাইকে অবাক করে দিয়ে মুখ্যমন্ত্রী নিজে সাধারণ একটি চেয়ারে টেনে বসে পড়েন বাচ্চাদের টেবিলের লাইনে। মুখ্যমন্ত্রীর থালায় আজ সাজানো ছিল ভাত, ডাল, মিক্সড ভেজিটেবল তরকারি এবং পায়েস। খাওয়ার মাঝেই পাশের আসনে বসা খুদে পড়ুয়াদের পরম স্নেহে খাবার খাইয়ে দিতে দেখা যায় তাকে। খাবার কেমন হয়েছে, তারা প্রতিদিন স্কুলে কি কি খেতে ভালোবাসে, একেবারে ঘরের অভিভাবকের মতো হেসে হেসে সেই সমস্ত খোঁজখবর নেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীকে এত কাছ থেকে আপন মানুষের মতো পাশে পেয়ে স্বভাবতই আপ্লুত খুদে পড়ুয়ারাও। এই মানবিক ছবি সোশ্যাল মিডিয়ায় আসতেই মুহূর্তে তা ভাইরাল হয়ে যায়, যা রাজ্য রাজনীতিতে এক ইতিবাচক বার্তা দিয়েছে। খাওয়ার টেবিল থেকে রাজ্যের স্কুলগুলির সামগ্রিক মিড ডে মিল ব্যবস্থা নিয়ে 3টি অত্যন্ত বড় এবং ইতিবাচক ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। স্কন পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ সাত্ত্বিক ও হাইজেনিক খাবার দিলেও বাংলা শিশুদের প্রোটিনের পুষ্টি যাতে কম না পড়ে, তাই সপ্তাহে 2 দিন স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে স্কুলগুলিতে আলাদা করে সেদ্ধ ডিম দেওয়া জারি থাকবে। খুদেদের পাতে যাতে খাবারের গুণগত মান আরও বাড়ে, তার জন্য প্রাথমিক স্তরে মিড ডে মিলের সরকারি বরাদ্দ মিল পিছু 6 টাকা 78 পয়সা থেকে বাড়িয়ে এক ধাক্কায় 10 টাকা করার বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ প্রথম দফায় কলকাতার 500টি স্কুলের প্রায় 44,000 পড়ুয়াকে দিয়ে শুরু হলেও আগামী 3 মাসের মধ্যে গোটা রাজ্যের 2.5 লাখ পড়ুয়াকে এই হাইটেক কিচেনের উন্নত মানের খাবারের আওতায় আনা হবে। আজকের এই ঐতিহাসিক মুহূর্তে মুখ্যমন্ত্রীর সঙ্গে বসে আহার করেন স্কনের শীর্ষস্থানীয় সন্ন্যাসীবৃন্দ, রাজ্যের প্রধান সচিব মনোজ কুমার আগরওয়াল এবং স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন। প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে পাকা বাড়ি পাওয়ার আবেদন প্রক্রিয়াকে আরও সহজ ও স্বচ্ছ করতে বড় উদ্যোগ নিল রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর। এখন আর পঞ্চায়েত বা সরকারি দপ্তরে গিয়ে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকার প্রয়োজন নেই। নিজের হাতে থাকা অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের মাধ্যমে আবেদনকারীরা ঘরে বসে সম্পূর্ণ করতে পারবেন সেলফ সার্ভে। পঞ্চায়েত দপ্তর সূত্রে জানানো হয়েছে, গুগল প্লে স্টোরে এই কাজের জন্য বিশেষ অ্যাপ চালু করা হয়েছে। কোনো অ্যাপ ডাউনলোড করতে হবে। আবাস যোজনার নতুন সমীক্ষায় অংশ নিতে হলে আবেদনকারীকে গুগল প্লে স্টোর থেকে 2টি অ্যাপ ইনস্টল করতে হবে। আবাস প্লাস 2024, আধার ফেস আরডি। অ্যাপ দুটি ডাউনলোডের পর সঠিক পরিচয়পত্র ও প্রয়োজনীয় তথ্য দিয়ে প্রথমে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। সেলফ সার্ভে করার সহজ পদ্ধতি। রেজিস্ট্রেশন হয়ে গেলে নিচের কয়েকটি ধাপে আবেদন জমা দিতে হবে। ব্যক্তিগত তথ্য পূরণ। আবেদনকারীর নাম, সঠিক ঠিকানা, জব কার্ডের নম্বর এবং ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ নির্ভুলভাবে লিখুন। ছবি আপলোড। বর্তমান বাসস্থান এবং যেখানে নতুন বাড়ি তৈরি করার পরিকল্পনা রয়েছে, এই দুইয়ের পরিষ্কার ছবি অ্যাপে আপলোড করতে হবে। চূড়ান্ত জমা। সমস্ত তথ্য মিলিয়ে দেখে নেওয়ার পর আপলোড সার্ভে অপশনে ক্লিক করলেই আবেদন প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হবে। জরুরি টিপস। ভুল বা অসম্পূর্ণ তথ্যের কারণে আবেদন বাতিল হতে পারে, তাই সাবমিট করার আগে প্রতিটি তথ্য ভালো করে যাচাই করে নেওয়া জরুরি। আবেদনের সময়সীমা ও বর্তমান পরিস্থিতি। শেষ তারিখ আগামী 15 আগস্টের মধ্যেই যোগ্য আবেদনকারীদের এই সেলফ সার্ভে সম্পন্ন করতে হবে। সারা কেমন? রাজ্য জুড়ে এই অনলাইন প্রক্রিয়ায় দারুণ উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। ইতিমধ্যে 2,35,955টি আবেদন সফলভাবে নথিভুক্ত হয়েছে, যার মধ্যে উত্তরবঙ্গ এলাকা থেকে আবেদনের সংখ্যা সবচেয়ে বেশি।
শনিবার বিধাননগর থেকে ভারতের 16তম ডিজিটাল জনগণনার সেলফ এনুমারেশন প্রক্রিয়ার আনুষ্ঠানিক সূচনা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই বিশেষ প্রক্রিয়ার সূচনার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারের তীব্র সমালোচনা করার পাশাপাশি রাজ্যের এসআইআর প্রক্রিয়া এবং এএসডিডি তালিকা নিয়ে তৈরি হওয়া বিভ্রান্তির নিরসন ঘটান। মুখ্যমন্ত্রী জানান, জনগণনা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সাংবিধানিক দায়িত্ব হওয়া সত্ত্বেও আগের সরকার নানা কারণে এই প্রক্রিয়া শুরু করতে পিছপা হয়েছিল। তবে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর এই কাজকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছে। পাশাপাশি ডিজিটাল জনগণনার গুরুত্ব তুলে ধরে মুখ্যমন্ত্রী বলেন, বিগত সরকারের অনিচ্ছার কারণে আমরা অনেকটাই পিছিয়ে পড়েছিলাম। সরকারে আসার পর আমরা এটাকে অগ্রাধিকার দিয়েছি। এবার 16তম জনগণনা প্রধানত দুটি পদ্ধতিতে হচ্ছে, একটি সুমারি এবং অন্যটি পূর্ণাঙ্গ ডিজিটাল প্রক্রিয়া। এই সুমারির চূড়ান্ত তথ্য সরকারি খাতায় নথিভুক্ত হয়ে গেলে সাধারণ মানুষকে বিভিন্ন সরকারি সামাজিক প্রকল্পের সুবিধা পেতে আর বারবার নথি জমা দেওয়ার লাইনে দাঁড়াতে হবে না। রাজ্যে এসআইআর প্রক্রিয়ার পর প্রকাশ্যে আসা এএসডিডি অর্থাৎ অনুপস্থিত, স্থানান্তরিত, ভুয়ো ও মৃত ভোটারদের তালিকা এবং ভোটাধিকার সংক্রান্ত প্রশ্নের জবাব দেন মুখ্যমন্ত্রী। তিনি স্পষ্ট জানান, ট্রাইব্যুনালে স্থান পাওয়া 27 লক্ষ ব্যক্তির মধ্যে প্রায় 7 লক্ষ মানুষ আবেদন জানিয়েছেন। অন্যদিকে অবশিষ্ট 20 লক্ষ মানুষ এখনও কোনো আবেদন বা আপিলই করেননি। মুখ্যমন্ত্রী জানান, যারা ভোটার হিসেবে এখনও কোনো দাবিই করেনি তারা পরবর্তীতে ভারতীয় নাগরিক হিসেবে দাবি পেশ করবেন কিনা তা পুরো প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত বলা সম্ভব নয়। একই সঙ্গে তিনি স্পষ্ট করে দেন, রাজ্যের জনবিন্যাসের পরিবর্তনের সঙ্গে জনগণনা প্রক্রিয়ার কোনো সম্পর্ক নেই। অনুপ্রবেশকারী ইস্যু ভিন্ন। তাই আরও একবার মুখ্যমন্ত্রী পরিষ্কার করে দেন, অনুপ্রবেশ আর শরণার্থী আলাদা। সরকার বেআইনি অনুপ্রবেশকারীদের খাওয়াতে পারবে না। প্রসঙ্গত, শনিবার ডিজিটাল জনগণনার সেলফ এনুমারেশন প্রক্রিয়ার সূচনা করে মুখ্যমন্ত্রী আশ্বাস দেন, এই তথ্য সম্পূর্ণ গোপনীয় এবং আইনভাবে সুরক্ষিত। শুধুমাত্র পরিসংখ্যা, পরিকল্পনা এবং উন্নয়নের জন্য ব্যবহার করা হবে। কারও ব্যক্তিগত তথ্য বাইরে আসার বা সেটিকে অপব্যবহার করার কোনো সুযোগ নেই। মাসের শুরুতেই বড় সুখবর, বহুদিন পর স্বস্তির নিঃশ্বাস ফেললেন ব্যবসায়ীরা। মাসের শুরুতেই বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দামে বড় কাটছাট করল সরকার। এর ফলে ব্যবসায়ীরা তো লাভবান হবেই, পরোক্ষে সুপ্রভাব পড়বে গৃহস্থের হিসেবেও। প্রতি মাসের প্রথম দিনে এলপিজি গ্যাস সিলিন্ডারের মূল্য পুনর্মূল্যায়ন করা হয়। 1 আগস্ট অনেকের মুখে হাসি ফুটিয়ে বিভিন্ন মেট্রো শহরের কমল বাণিজ্যিক গ্যাসের দাম। পাশাপাশি কলকাতায় সবথেকে বেশি কমে গেল বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম। একেবারে 209 টাকা কমলো 19 কেজি সিলিন্ডারের দাম। তবে আপাতত বাড়িতে ব্যবহৃত সিলিন্ডারের দাম কমছে না। মাসের শুরুতেই এটা স্বস্তির খবর বই কি। 19 কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম কলকাতায় 209 টাকা এবং দিল্লিতে 202 টাকা কমানো হলো। নতুন রেট চার্ট অনুসারে আজ থেকে কলকাতায় 19 কেজি একটি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম হবে 2872.50 টাকা। তবে গৃহস্থালির ব্যবহারের 14.2 কেজির এলপিজি সিলিন্ডারের দামে কোনো বদল করা হয়নি। বিশেষজ্ঞদের মতে বাণিজ্যিক এলপিজির দাম কমায় রেস্তোরাঁ, হোটেল, রাস্তার ধারের খাবারের দোকান, ক্যাটারিং পরিষেবা সহ বাণিজ্যিকভাবে এলপিজি নির্ভর বিভিন্ন ব্যবসার পরিচালনের খরচ কিছুটা কমবে। এর ইতিবাচক প্রভাব উপভোক্তাদের ওপরও পড়তে পারে। এর আগে জুন মাসে দাম বাড়ে রান্নার গ্যাসের। এক ধাক্কায় সিলিন্ডার পিছু দাম বাড়ে 29 টাকা করে। গত 1 জুন থেকে এই দাম চালু হয়। এর ফলে কলকাতায় গৃহস্থালির রান্নার গ্যাসের দাম বৃদ্ধি পেয়ে হয় 968 টাকা। এর আগে পশ্চিম এশিয়ায় যুদ্ধরাজ এসে পড়ে ভারতের হেসেলে। তার আগে গত 7 মার্চ এক ধাক্কায় প্রায় 60 টাকা বাড়ানো হয়েছিল গৃহস্থালির রান্নার গ্যাসের দাম। কলকাতার ক্ষেত্রে দাম বেড়ে হয়েছিল 939 টাকা। জানুয়ারি মাস থেকে মার্চ মাস পর্যন্ত ধাপে ধাপে বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম বাড়ানো হয়েছিল 413 টাকা। 19 কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম জানুয়ারি মাসে বেড়েছিল 49 টাকা 50 পয়সা। ফেব্রুয়ারিতে দাম বাড়ানো হয়েছিল 31 টাকা। মার্চে দাম বেড়েছিল 114 টাকা 50 পয়সা। এপ্রিল মাসে 218 টাকা দাম বাড়ানো হয়েছিল। তবে রেকর্ড মূল্যবৃদ্ধি হয় মে মাসে। এক ধাক্কায় প্রায় 1000 টাকা দাম বাড়ানো হয়। কলকাতায় 19 কেজির বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম বেড়ে হয় 3202 টাকা। 2024 সালের জুলাই মাসে কলকাতায় বাণিজ্যিক রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম ছিল 1756 টাকা। বাড়তে বাড়তে চলতি বছর এপ্রিলে তার দাম দাঁড়ায় 2208 টাকা। মে মাসে তা 3000 ছাড়িয়ে যায়। অপরিবর্তিত রাখা হয় ঘরোয়া রান্নার গ্যাসের দাম। আর এবার অগাস্টে এক ধাক্কায় অনেকটা দাম কমানো হলো। জঙ্গি যোগের অভিযোগে হামিম মণ্ডল গ্রেপ্তারের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিরাপত্তা নিয়ে নতুন করে তৎপর হয়েছে রাজ্য পুলিশ। তদন্তে ধৃত জইশ-ই-মোহাম্মদ জঙ্গির ভূমিকা নিয়ে যে তথ্য সামনে এসেছে তার ভিত্তিতে মুখ্যমন্ত্রী চলাচলের গুরুত্বপূর্ণ রুটগুলিতে নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করা হচ্ছে। বেঙ্গল এসটিএফ বর্ধমান থেকে হামিম মণ্ডলকে গ্রেপ্তার করার পর তদন্তকারীদের হাতে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য এসেছে বলে জানা গিয়েছে। অভিযোগ, ধৃতের দায়িত্বের মধ্যে ছিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তির গতিবিধি সম্পর্কে তথ্য সংগ্রহ করা। এই তথ্য সামনে আসার পরই পুলিশ প্রশাসনের উদ্বেগ বেড়েছে। মুখ্যমন্ত্রী নিয়মিত কলকাতা থেকে পূর্ব মেদিনীপুরের কাঁথিতে নিজের বাড়িতে যাতায়াত করেন। সপ্তাহান্তে তার এই যাত্রাপথের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হলো মুম্বাই রোড। রাতের দিকে এই রাস্তা দিয়ে তার গাড়ির কনভয় চলাচল করে। তাই এই রুটে কোনো ধরনের নিরাপত্তার ফাঁক রাখতে চাইছে না হাওড়া গ্রামীণ জেলা পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর যাতায়াতের সময় এবং রুট সংক্রান্ত সমস্ত তথ্য আরও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে। তার চলাচলের প্রতিটি ধাপ সম্পর্কে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে নিয়মিত আপডেট দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
শুক্রবার হাওড়া গ্রামীণ জেলা পুলিশের পক্ষ থেকে এই বিষয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করা হয়। জেলা পুলিশ সুপার অমিত বর্মা জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ আধিকারিকদের সঙ্গে বৈঠক করে নিরাপত্তা পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। বিশেষ করে মুম্বাই রোডের হাওড়া জেলার অংশে নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুলিশ সূত্রে খবর, ওই এলাকায় নিয়মিত রেকি বা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে। পাশাপাশি নাকা চেকিং আরও জোরদার করা হচ্ছে। কোনো গাড়ি বা ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর যাত্রাপথে হঠাৎ কোনো জমায়েত বা ভিড় তৈরি হলে তা দ্রুত নিয়ন্ত্রণে আনা হবে বলেও জানিয়েছে পুলিশ। প্রয়োজন অনুযায়ী ঘটনাস্থলে আধিকারিক পাঠিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার ব্যবস্থা রাখা হচ্ছে। হাওড়া গ্রামীণ জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রীর নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ করা হবে। কোনো ধরনের ঝুঁকি নেওয়া হবে না বলেও স্পষ্ট করা হয়েছে। এদিকে ছেলের উপর সম্ভাব্য জঙ্গি হামলার ষড়যন্ত্রের খবর সামনে আসায় উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রীর বাবা শিশির অধিকারী। কাথির শান্তিকুঞ্জে বসে তিনি দাবি করেন, এর আগেই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে তাদের সতর্ক করা হয়েছিল। রাতারাতি ব্যাংক অ্যাকাউন্টে ঢুকলো 47 কোটি টাকা। রহস্যজনকভাবে আসা এই বিপুল অর্থের উৎস কোথায় তা নিয়ে সন্দিহান খোদ ওই ব্যাংক অ্যাকাউন্টের মালিক তথা বেলেঘাটার বাসিন্দা তথা ক্লাউড কিচেন ব্যবসায়ী নূপুর গুপ্তা নামের ওই মহিলা। হঠাৎ করে নিজের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অ্যাকাউন্টে এই বিরাট অঙ্কের টাকা আসার খবর জানতে পেরে তাজ্জব বনে গিয়েছেন ওই মহিলা নিজেই। যদিও ইতিমধ্যে টাকার উৎস খুঁজতে তদন্ত শুরু করে দিয়েছে ব্যাংক ও পুলিশ বিভাগ। হঠাৎ করে এই অ্যাকাউন্টে 47 কোটি টাকা। আসলে বর্তমান সময়ে দাঁড়িয়ে সাইবার ক্রাইমের সংখ্যা অনেকটাই বেড়ে গিয়েছে। প্রতিদিনই শোনা যায় লক্ষাধিক টাকা খোয়াতে হচ্ছে বহু মানুষকে। আর এই সমস্ত মার যাওয়া টাকা অনেক সময় বিভিন্ন অ্যাকাউন্টারের মাধ্যমে ঘুরিয়ে তুলে নেয় দুষ্কৃতীরা। এছাড়া ব্যাংকিং ভুল ত্রুটির কারণেও অনেক সময় হঠাৎ করে অ্যাকাউন্টে মোটা টাকা ঢুকে যেতে পারে। যদিও সেটা ধরা পড়তেই অ্যাকাউন্টটি প্রথমে হোল্ড বা ফ্রিজ করে দেওয়া হয়, তারপর টাকাটা পুনরায় আসল জায়গায় ফিরিয়ে দেওয়া হয়। এক্ষেত্রে কোনটি হয়েছে বা কোথা থেকে কিভাবে এত টাকা এলো কিছুই বুঝতে না পেরে তিনি ছুটে যান বেলেঘাটা থানায়। ক্লাউড কিচেনের ব্যবসায়ী ওই মহিলা কয়েকদিন ধরেই ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা পয়সা লেনদেন করতে পারছিলেন না। নূপুর দেবীর খরিদ্দাররাও তার কাছে টাকা পাঠাতে পারছিলেন না। আজ আমরা 207 এই শরীরী ভাষা নিয়ে যদি আমাদের দলের কেউ ময়দানে নেমে পড়েন তাহলে পরিণতি কিন্তু অত্যন্ত বিপজ্জনক হবে। যে অনাকাঙ্ক্ষিত ডিম থেরাপি শুরু হয়ে যাবে, সেই ডিম কিন্তু ঘুরে অন্যদিকেও পড়তে পারে। এটা প্রত্যেককে মনে রাখতে হবে। দলের একাংশকে সতর্ক করে দিলেন রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য। রাজারহাটে খড়গপুর আইআইটির ক্যাম্পাসের অনুষ্ঠানে এই বার্তা দেন তিনি। শ্রমিক বলেন, আমাদের অর্থমন্ত্রী চলে যাওয়ার আগে যে কথাটা বললেন যে ভুল যেখানে মনে করবেন সরাসরি বলে দেবেন, এটা ভুল হচ্ছে, প্রতিবাদ করবেন। প্রতিবাদকে বাজেয়াপ্ত করে কোনো সমাজ দীর্ঘস্থায়ী হতে পারে না। প্রতিবাদকে বাজেয়াপ্ত করে কোনো ব্যবস্থাকে দীর্ঘদিন টেনে নিয়ে যাওয়া যায় না। পৃথিবীতে সমস্ত একচেটিয়া একদলীয় একাধিপত্যের পতন হয়। আজ আমরা 207 এই শরীরী ভাষা নিয়ে যদি আমাদের দলের কেউ ময়দানে নেমে পড়েন তাহলে পরিণতি কিন্তু অত্যন্ত বিপজ্জনক হবে। যে অনাকাঙ্ক্ষিত ডিম থেরাপি শুরু হয়ে যাবে, সেই ডিম কিন্তু ঘুরে অন্যদিকেও পড়তে পারে। এটা প্রত্যেককে মনে রাখতে হবে, আমার দলকেও মনে রাখতে হবে। আর যারা নতুন নতুন আমাদের দলে এসে গেছেন হঠাৎ, তাদের মধ্যে একটা নতুন কিছু করা, নতুন কিছু পাওয়ার চিন্তাভাবনা এসে গেছে। সেই সনাতনীরাও একটু সাবধান হবেন, কারণ ডিমের অভিমুখ বদলাতে বেশিক্ষণ সময় লাগবে না। তার বক্তব্যের পরিপ্রেক্ষিতে কালীঘাট তৃণমূলের অন্যতম সদস্য তথা বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ বলেন, শ্রমিক ভট্টাচার্য কথাগুলি নিশ্চিতভাবে শুনতে ভালো লাগছে এবং আমি আশা করব শ্রমিক ভট্টাচার্য যা বলেছেন আন্তরিকভাবেই বলেছেন। কিন্তু সমস্যা হচ্ছে, এর আগেও আমরা দেখেছি শ্রমিক ভট্টাচার্য যে গাইডলাইনটা ওই দলে ঠিক করে দেন, জেলায় জেলায় বহু লোক সেগুলো মানেন না, ওদের কর্মীরা সেগুলো মানেন না। শ্রমিক ভট্টাচার্য একটা সময় বলেছিলেন যে তৃণমূল থেকে কাউকে নেবেন না, তারপরে দেখা গেল তৃণমূল থেকে নেওয়া হচ্ছে, আবার ভালো তৃণমূল খারাপ তৃণমূলে।